সবাইকে নমস্কার। জগন্নাথ লেখা আজকের এই কার্যক্রমে মঞ্চ উপস্থিত দিল্লিয়ার লোকপ্রিয় বিধায়ক অ্যাডভোকেট অরুণ চন্দ্র ভৌমিক মহোদয়, দিল্লিয়ার নগর নিগমের চেয়ারপারসন, এখানে উপস্থিত কৃতি এবং মেধা 7 জন ছাত্রী, রুচিকা সরকার, অঙ্কিতা বৈদ্য, পায়েল দেবনাথ, নিকিতা নাগ, সঞ্জিতা মাল্লা, সুনন্দা শীল, মন্দিরা বৈদ্য, উপস্থিত অভিভাবকগণ, অন্যান্য সামাজিক সংগঠনের বিশিষ্টজন, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা, এই সময়ে বিশেষ জরুরি না হলে কোনো কার্যক্রমে আমি বিশেষত যাই না। আদরণীয় বিধায়ক অরুণ চন্দ্র ভৌমিক যখন আমাকে আগ্রহ প্রকাশ করেছেন যে আমি আমাদের সাউথে বিলুনিয়া সহ দৃশ্যমুখ বাইক করা, মানে সাউথে যে কৃতি ছাত্রীরা রয়েছে এবং কৃতি ছাত্রীরা সবগুলি ছাত্রী 7 জন, আমি তাদেরকে পুরস্কৃত করতে চাইছি। সমস্ত কিছু উনি ব্যবস্থা করেছেন। আমি আপনার মাধ্যমে কার্যক্রম করতে চাইছি। যখন আমি দেখলাম যে 7 জন নর্থ ইস্ট, আগে 7 রাজ্য, এখন সিকিমকে নিয়ে অষ্টলক্ষ্মী বলি আমরা। যদি আগের কথা কল্পনা করি তো নর্থ ইস্ট মাননীয় প্রধানমন্ত্রী অষ্টলক্ষ্মী হিসাবে দেখেন। তো আগে নর্থ ইস্টের 7 রাজ্য বলা হতো, আমাদের সরকার আসার পর আমরা সিকিমকেও সঙ্গে নিয়েছি। আমি দেখলাম যখন এই সপ্তলক্ষ্মী একসাথ কৃতিত্ব নিয়ে এসেছে, লক্ষ্মীর কারণে আমাকে আসতে হয়েছে। কারণ আমি ত্রিপুরার উন্নয়নের জন্য যে কোনো পরিকল্পনা করি না কেন, মূল জায়গায় এসে দাঁড়ায় লক্ষ্মী। স্কুল করতে চাইলেও ভালো, লক্ষ্মী লাগবে। ইনফ্রাস্ট্রাকচার করতে চাইলেও লক্ষ্মী লাগবে। ইন্ডাস্ট্রিতে ডেভেলপ করতে চাইলেও লক্ষ্মী লাগবে। মানে যে কোনো জায়গায় আমি হাত দিই না কেন, তো সেই জায়গাতে লক্ষ্মী লক্ষ্মী চাই। তখন আমি যখন দেখলাম 7 লক্ষ্মী একসঙ্গে পাবো ওখানে, তো আমি আপনাকে ফোন করে বলেছি যে আমি আপনার কার্যক্রমে আসবো। আমি 7 লক্ষ্মী অনেক অনেক শুভেচ্ছা জানাই। তাদের ভবিষ্যৎ যাতে আরো সুন্দর হয়, তাদের পরিবার যাতে আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে পারে এবং নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে যাতে ত্রিপুরার মানুষের কল্যাণ করতে পারে, আমি সেই লক্ষ্মীদের কাছ থেকে সেটাই আশা করব।
আমি এবং আমার সরকার দ্বারা যাই আমি সাহায্য করতে পারবো তাদেরকে পড়াশোনা করার ক্ষেত্রে এই সরকার চেষ্টা করবে, সাহায্য করবে। গতকালকে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে, ইন্ডিপেন্ডেন্স ডে। অনেকগুলো ঘোষণা দিয়েছি, 23টি তো নতুন ঘোষণা রয়েছে। স্বনির্ভর পরিবার, স্বনির্ভর ত্রিপুরা, 30,000 সোশ্যাল পেনশন, 16,000 প্রায়োরিটি হাউসহোল্ড বা বিপিএল বন্ধুদের কার্ড, অনেক 23খানা। মাঝে মাঝে আমার প্রিয় বন্ধুরা বলে তুই বিপ্লব দত্ত কাউকে চাকরি দিচ্ছেন। আমি চাকরি দেওয়ার কোনো ব্যক্তি নই, চাকরি যারা যোগ্য আপনার পেয়ে যাচ্ছে, আমি কে দেব? আগে ছিল আমি দিয়েছি, আমার দল দিয়েছে, আজকে এই ভাষাটা আমি বলি না। আজকে ত্রিপুরা মানুষ ভুলে গেছে, আরে আমার কাছে আছে কি দেওয়ার জন্য? আমার কাছে যদি আছে কোনো কিছু, বিপ্লবের কাছে পুঁজি আছে, তো 37 লক্ষ ত্রিপুরা আশীর্বাদ সবচেয়ে বড় কিছু, সবচেয়ে বড়। আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নেই। এই আশীর্বাদ আমি কাউকে দেবো না, শেয়ারও করবো না। ত্রিপুরাবাসীর আশীর্বাদ আমি কাউকে দেবো না, সেটা আমি আমাকে দিয়েছি, এটা আমার প্রাপ্য। কালকে আমি অঙ্কগণিতে আপনাদেরকে সামনে তুলে ধরেছি, প্রায় 10,000 চাকরি হয়েছে ত্রিপুরা। আউটসোর্সিং হোক, কন্ট্রাকচুয়াল হোক, ডাইন হার্নেসে হোক, এডুকেশনে হোক, অন্যান্য দপ্তরে হোক, টিসিএস হোক, টিপিএস হোক, ক্লারিক্যালে হোক, স্টেনোগ্রাফার হোক, এসপিও হোক, টিএসআর হোক, প্রত্যেক জায়গায় কোনো না কোনো জায়গায় প্রক্রিয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে বা অনেকের চাকরি বাকরি হয়ে গেছে। কিন্তু তার জন্য মাইক নিয়ে আমি বেরোই, কারণ আমি জানি মানুষের যোগ্যতা হিসেবে সেটা মানুষ করেছে। তার জন্য বারবার বলবো এই দিয়েছি ও দিয়েছি না, কি ডেভেলপমেন্ট হচ্ছে সেটা তুলে ধরা আমার কর্তব্য। আগে গিয়ে কি করবো সেটা তুলে ধরা আমার নৈতিক কর্তব্য। ত্রিপুরার ভবিষ্যৎ কোথায় যাবে সেটা ত্রিপুরার মানুষ জানার অধিকার রয়েছে। আমি ত্রিপুরার ভবিষ্যৎ একা তৈরি করতে পারবো না। ত্রিপুরার ভবিষ্যৎ 37 লক্ষ ত্রিপুরাবাসী মানসিকতা নিয়ে তৈরি করতে হবে, তবেই তো বাই দ্য পিপল সরকার, তাকেই বলে ডেমোক্রেসি। আর সেই বিষয়ে সরকার কাজ করছে। কালকে আরেকটা নতুন ঘোষণা ছিল মেরিডিয়ান স্টুডেন্টসদের জন্য। কি ঘোষণা? তোমার 7 লক্ষ বলতে পারবে? 7 লক্ষ্মীর মধ্যে আমার ভাষণ কালকে শুনেছে, আমার 7 লক্ষ্মীকে বলি জেনারেল নলেজ রাখতে হবে, কমন সেন্স রাখতে হবে। প্রধানমন্ত্রী কি বলছে, মুখ্যমন্ত্রী কি বলছেন, ভালো খারাপ কি বলছে দেখা হচ্ছে। কালকে তোমাদের জন্য একটা ঘোষণা করেছি আমি, তোমরা জানছি, বলতে পারছি। কালকে মুখ্যমন্ত্রী মেরিটোরিয়াল গিফট কার্ডের ঘোষণা করেছে। কারণ অনেকগুলো ঘোষণা ছিল, তার মধ্যে অনেকটা হারিয়ে গেছে। মুখ্যমন্ত্রী মেরিটোরিয়াল গিফট কার্ড এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি মধ্যে যারা মেরিটে আসবে তাদেরকে, অন্যান্য স্কিম তো রয়েছে যেগুলো, তাদেরকে ক্যাশ 1 লাখ টাকা
গিফট কার্ড দিয়ে দেওয়া হবে, ক্যাশ। কালকে ঘোষণার মধ্যে ছিল, যেমন লক্ষ্মী লাইট বলতে পারছে না। তার জন্য সব সময় অন্তত পক্ষে প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলে সেটা একবার শোনা হয়। কারণ 15 আগস্টের বাচ্চা তো বিলকুল শোনা আছে, কারণ তার মধ্যে কমপ্লিটলি, কারণ সেদিন আমরা স্বাধীনতা পেয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং রাজ্যের প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য হিতে কি দিশা যাবে, কি করবেন, তার রূপরেখা 15 আগস্টে প্রস্তুত করবে। কালকে যেমন মাননীয় প্রধানমন্ত্রী কি ঘোষণা করেছেন, আমার 8 লক্ষের মধ্যে কে বলতে পারবে 7 লক্ষের মধ্যে প্রধানমন্ত্রী ভাষণের মধ্যে সবচেয়ে বড় ঘোষণা কি ছিল? হ্যাঁ, বলতে পারবে কেউ? হ্যাঁ হ্যাঁ, वो बोला वैक्सीन तो बन रहा है, बोल रहा है। কালকে প্রধানমন্ত্রী ভাষণের মধ্যে সবচেয়ে বড় ঘোষণা ছিল, যেমন একসময় ভারতবর্ষের সবচেয়ে বড় স্কিম ছিল, আছে এখনো, আয়ুষ্মান ভারত স্কিম। দ্বিতীয় কালকে স্বাস্থ্য মিশনের ঘোষণা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী। পুরো দেশভর প্রত্যেক ব্যক্তি স্বাস্থ্য মিশনের যে প্রকল্প, সেই প্রকল্পের মাধ্যমে তার সমস্ত কিছু প্যান কার্ডে যেমন সমস্ত কিছু ডেটা থাকে, ঠিক স্বাস্থ্য মিশনের কার্ডের মধ্যে সমস্ত আপনার ডেটা থাকে। ভারতবর্ষ 130 কোটি ভারতবর্ষী দেশ, ও সবার জন্য এই স্বাস্থ্য মিশনের কার্ড তৈরি করা আর সমস্ত জানকারি অনলাইনে দুনিয়াতে কোথাও চলে যাবেন, এই কার্ড দিয়ে আপনার সবকিছু পেয়ে যাবেন। তার মধ্যে সমস্ত কিছু ডেটা থাকবে। কোন জায়গাতে গেলে অনলাইনে আপনার সবকিছু দেখে নেবে, আপনাকে কিছু হাতে নিয়ে। এখন আমরা যদি কোন জায়গায় রেফার করে কলকাতা যায়, মুম্বাইতে যায়, দিল্লিতে যায়, তো প্রেসক্রিপশন আর এক্সরে, এমআরআই, তারপর আরো বিভিন্ন যে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে তার কাগজপত্র নিয়ে যেতে 2-4 কিলো তো তাই হয়ে যায়, ব্যাগে করে নিতে হবে। এখানে কোন ডাক্তারকে দেখেছেন, উনি কি লিখেছেন, তার রেজাল্ট কি এসেছিল। মাননীয় প্রধানমন্ত্রী কালকে ঘোষণা করেছে, তারপর আর ব্যাগ নিয়ে যেতে হবে না, অনলাইনে সমস্ত কিছু ডেটা প্রত্যেক ব্যক্তির কাছে। কতটা সচেতন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তার আগে কিছুদিন আগে উনি নয়া শিক্ষানীতি ঘোষণা করেছেন। প্রায় 30 বছর পর নতুন শিক্ষানীতি। আমরা সবাই বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু সেই সেক্টরে কাজই করলো না, কোন সংস্কারই নেই। আমি চাইছি যে ভারতবর্ষের প্রত্যেকের ঘরে আব্দুল কালাম হোক, কিন্তু তার জন্য আধুনিক ব্যবস্থার সঙ্গে মিলিয়ে শিক্ষানীতি কোন জায়গায় নিয়ে যেতে হবে। আজকে 30টা বছর পর মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নয়া শিক্ষানীতি মানে নিউ এডুকেশন পলিসি অ্যাডপ্ট হয়েছে। আমূল পরিবর্তন হয়ে গেছে। ক্লাস 5 পর্যন্ত মাতৃভাষা শিক্ষা। আমরা বলি ইউরোপিয়ানের তো লিটারেসি রেট খুব ভালো, তার কারণে ভালো, কারণ ওনারা ওনাদের মাতৃভাষাতে পড়েন। জার্মানরা জার্মান ভাষা করেন, চীনারা চাইনিজ ভাষাতে পড়েন, অস্ট্রেলিয়ানরা তাদের নিজস্ব ভাষাতে পড়েন, জাপানিরা জাপানি ভাষা পড়েন, কোরিয়ানরা
আমাদের দেশে কি সমস্ত স্কুলগুলোর মধ্যে, সমস্ত রাজ্যগুলোর মধ্যে নিজের নিজের মাতৃভাষায় পাঠ পর্যন্ত করার ব্যবস্থা আছে? 47 দেশ স্বাধীন হয়েছে। তখন যখন আমরা কম্পিটিশন করে লিটারেসি রেট অ্যাভারেজ ভারতবর্ষের কত, তো নিচে চলে যায়। কেন? কারণ মাতৃভাষা পড়তেই পারি না। আগে তো ভাষা জ্ঞান শেখানোর জন্য টিচার চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রত্যেক জায়গাতে 5 পর্যন্ত মাতৃভাষাতে পড়ার ব্যবস্থা করে দিয়েছেন। দেখবেন আগামী 5 বছর পর বা 3 বছর পর যখন এইটা সমস্ত জায়গাতে লাগু হয়ে যাবে, মাতৃভাষায় প্রথম 5 পর্যন্ত পড়তে পারবে, তো 100% লিটারেসি রেট ভারতবর্ষে চলে আসবে। 100%। আমরা কি পারি না? পারি। কিন্তু শিশু অবস্থা তার উপর চাপিয়ে দেওয়া হয় অন্য ভাষা। মার কাছ থেকে, মার কোলে থেকে যে ভাষা শিখেছে সেই ভাষা সে পড়তে পারবে না, লিখতে পারবে না। তো জন্মসূত্র থেকে নিয়ে যদি নার্সারিকে তো নিয়ে আসি 3-3.5 বছর পরে, তো 3-3.5 বছর যাবৎ যে ভাষাটা মার কাছ থেকে শিখেছে, বাবার কাছ থেকে শিখেছে, সেই ভাষা সে লিখতে পারবে না, বলতে পারবে না, তো লিটারেসি রেট কোথায় আসবে? আজকে সেই জায়গাকে মাননীয় প্রধানমন্ত্রী হাত দিয়েছে। তারপর দ্বিতীয়ত ফাউন্ডেশন, এডুকেশন ফাউন্ডেশন। নিজের বাড়িওয়ালা বুঝি যদি 5 তলা বিল্ডিং হয় বলে ফান্ডিং করতে হবে, ফাউন্ডেশনটা ভালো দিতে হবে। কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বলি মেয়েকে ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতে হবে, वकील होते হবে, প্রফেশনালিস্ট হতে হবে, সিএ হতে হবে, ফাউন্ডেশন নেই। আমি গর্বের সঙ্গে আপনাদের সামনে শেয়ার করতে চাইছি যে ত্রিপুরা সরকার 1 বছর আগে থেকে ফাউন্ডেশনের কাজ শুরু করেছে। 1 বছর হয়ে গেছে, 1 বছর। সেটা কি? নতুন দিশা। নতুন দিশা। তাতে আমরা ফাউন্ডেশনের কাজ শুরু করেছি। ক্লাস 3 থেকে 8 পর্যন্ত 56% স্টুডেন্টস, ত্রিপুরার যে 4400 স্কুল গভর্নমেন্ট রয়েছে, 56% ক্লাস 3 থেকে 8 পর্যন্ত রিড করতে জানতো না, মানে দেখে দেখে পড়তে পারতো না, লাইন জায়গায় ডিভিশন জানতো না, মানে ভাগ জানে না। 56%। নতুন দিশাতে যখন আমরা 30,000 টিচারকে ট্রেনিং দিয়ে লাগিয়েছি, তার সঙ্গে কিছু ন্যাশনাল এনজিওকে লাগিয়েছি, ট্রেনিং করিয়েছি, তো সেটা গিয়ে এখন হয়েছে 56% থেকে 10%। এমন নয় যে 56% বের করে ছেড়ে দিয়েছি, বের করে ছাড়া হয়নি, তাদেরকে শুধরানোর ব্যবস্থা। আগে কি ছিল? বের করে ডেটা দিতে 50%, 56% এরা বা ভালো না এমন কোন শব্দ নেই, সবাই ভালো, প্রত্যেকেই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব। মানুষ মানে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব, তো খারাপ কিভাবে হতে পারে? আমি তো মানি না কোনো মানুষ খারাপ হতে পারে, তার চাল চরিত্র চেহারা খারাপ হতে পারে। মানুষ কিভাবে খারাপ হতে পারে? মানুষ তো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জীব। ওই দিশাতে সরকার কাজ করে, আর সেই দিশাতে 56%কে নামিয়ে 10%-এ নিয়ে এসেছি। তাকে বলে ফাউন্ডেশন।
एनसीईआरटी सिलेबास 30,000 টিচারকে ট্রেনিং দিয়ে সমস্ত বইগুলো ইংলিশে ছিল, আর 3 মাসের মধ্যে সেগুলো অনুবাদ করা। কল্পনা করা দেখুন, প্রায় 5,000 স্কুলের মধ্যে এই বৃক্ষ অনুবাদ করা, সমস্ত স্কুলে পৌঁছে দেওয়া, কল্পনাতীত। কল্পনা করে যেতে পারতো না। বিধানসভা ঋষিমুনিদের যে বিধায়ক, উনি আমার সামনে দাঁড়িয়ে বলছিলেন, এই কি ব্যবস্থা, এটা তো হতো না, এটা তো হবে না, সেশনে কি হবে? শিক্ষামন্ত্রী রতনলাল নাথ দাঁড়িয়ে বলে দিয়েছিলেন, এটা হবে, এটা আপনাদের সরকার নয়, এটা কাজ করার সরকার। এই সরকারি এমপ্লয়ি করে দেখাবেন। এরা আগেও কাজ করতে জানতো, আপনাদের কারণে কাজ করতে পারতো না, এবার কাজ করতে শিখে গেছে, কারণ আমরা তাকে সুযোগ দিয়েছি। এনসিইআরটি সিলেবাস আজকে ন্যাশনালাইজড এক সিলেবাস হয়ে গেছে ত্রিপুরা। এটাকে বলে ফাউন্ডেশন। আমি এনসিইআরটি সিলেবাসে ছেলে মেয়েকে পড়াবো না আর বলবো যে জয়েন্ট এন্ট্রান্সে আমার মেয়েকে ইঞ্জিনিয়ারিং টিকতে হবে, না টিকলে বলে তুমি কি করতে তুমি সারাক্ষণ তো পড়লি দেখলাম লাড্ডু দিয়েছে। লাড্ডু সিলেবাসই তো লোকাল সিলেবাস করছে, তাদের যা ইচ্ছা তাই লিখে দিচ্ছে, স্ট্যালিন লেনিন ফান্না ভিন্না সব। বাকি বিবেকানন্দ বাদ, আব্দুল কালাম বাদ, সর্দার বল্লভভাই প্যাটেল বাদ, গান্ধী বাদ, নেতাজি সুভাষচন্দ্র বাদ, চন্দ্রগুপ্ত বাদ, সম্রাট অশোক বাদ, হিউয়েন বাদ, ফরাসির যুদ্ধ বাদ। কি পড়াচ্ছে? ফরাসি বিপ্লব, রুশ বিপ্লব, বিপ্লব নাই আজকে। আর বিপ্লব নেই আমাদের কাছে, বলতেও পারে না, মুশকিল। ত্রিপুরা শিক্ষার হালত খারাপ করে রেখেছিল। আপনারা বিভিন্ন বাসী, আপনারা সাউথে, আপনারা বিদ্বান লোক, আমি সবসময় গর্ব করি। বিলুনিয়া, ঋষিমুখ, শান্তিবাজার, সাবরুম, আর বিশেষ করে বিলুনিয়ার আশপাশ। ত্রিপুরা রাজ্যের তৎকালীন সময় সবচেয়ে বেশি পোস্ট গ্রাজুয়েশন যদি পাওয়া যেত তো বিলুনিয়া থেকে পাওয়া যেত। প্রত্যেক অফিসে যদি যেতাম তো সব অফিসার বাড়িতে বিলুনিয়া, ঋষিমুখ বাড়িতে। আজকে সরকার নতুন দিশা নিয়ে কাজ করছে। সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার, একদিকে এনসিইআরটি সিলেবাস, নতুন দিশা, তারপর সেন্ট্রালাইজ কোশ্চেন পেপার। আগে শুধু 10th এবং 12 বোর্ডের এক্সামের সময় সেন্ট্রালাইজ পেপার হয়, এখন সমস্ত কোশ্চেন সেন্ট্রালাইজ হয়। আগরতলাতে তোর বনাদি স্কুলে যদি যেই কোশ্চেন দিয়ে উত্তর লিখবে, বিভিন্ন কোনো গ্রামে সেই কোশ্চেন দিয়েই উত্তর লিখবে। রাইট টু এডুকেশন, রাইট টু এডুকেশন যদি কেউ এনে দিয়েছে, সরকার এনে দিয়েছে। মুখে বললে হবে না রাইট টু এডুকেশন, তার জন্য ব্যবস্থা করতে হবে।
সেই দিশাতে রাজ্য সরকার কাজ করেছে। অ্যামেন্ডমেন্ট অফ নো ডিটেনশন পলিসি সব ছেড়ে দেবে, সব চলে যাবে, চলে গেল। কোনো জায়গায় ডিটেনশন নেই। 10th গিয়ে বলবে প্রি টেস্ট হবে, টেস্টে আটকে দিবে। তাহলে কি বোর্ডে যদি টেস্টে যদি না আটকায় তাহলে বোর্ডে গিয়ে রেজাল্ট খারাপ হলে স্কুল বদনাম হবে, ত্রিপুরা বোর্ড বদনাম হয়ে যাবে। বলবে টেস্টে আটকে দিবে গিয়ে, কেন? স্কুল বদনাম হবে, বোর্ড বদনাম হবে। ছেলে মেয়ের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে, সেটার দিকে নজর নেই। নজর নিজের সরকারের মায়া কান্না, পিঠ থাপথাপানি। এই সরকার মাতৃগত আচরণ করে। মা যেমন তার শিশু বা তার মেয়ে ছেলে মেয়ের সঙ্গে যেভাবে আচরণ করে, ঠিক সেভাবে এই সরকার আচরণ করে। আমরা ক্লাস 5-এ ডিটেইন করার ব্যবস্থা করেছি। যদি সে পড়তে না পারে, যেটা আমি বললাম নতুন দিশাতে, যদি সে রিডিং করতে না পারে, সে যদি ভাগ্য না পারে, তো 5-এ তাকে আটকে দিতে হবে। এবং তাকে আটকিয়ে এমন না শেখানোর জন্য আরেক জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, তাকে শেখানোর জন্য ব্যবস্থা রাখা হয়েছে। তাকে যোগ ভাগ গুণ শেখানো হবে, তারও ব্যবস্থা সরকার করেছে। এমন না আটকে শেখাবে না, শেখাবে, তাকে তৈরি করবে। এমন না যে বাদ তুমি চলে যাও, রেসপন্সিবিলিটি নিজের কাছে নিয়েছে সরকার। ক্লাস 8-এ ডিটেইন করার ব্যবস্থা করা হয়েছে। যদি না লিখতে পারো, না রিড করতে পারো, না যোগ ভাগ গুণ পারো, তো শেখানো হবে, দেন ছাড়া হবে, তার আগে তৈরি করে ছাড়া হবে। দায়িত্বশীল সরকার। আমি ভুল করে তার মা বাবাকে বলবো, এই আপনার মেয়ে তো করতে পারে না, ভাই ঠিক আছে, এটা একটা রাইট টু এডুকেশন একটা বলে না, সেটা তার অধিকার আছে। শিক্ষা সরকারকে দিতে হবে, বাউন্ড সরকার, তার জন্য সরকার ওই দিশায় কাজ। আর নিজেদের সিস্টেমের কারণে ছেলেমেয়েরা যখন 10th পর্যন্ত পৌঁছে যায়, তখন টেস্টে আটকে গিয়ে আটকানোর পর অন্যরা চলে গেল 10 পাস করে 11-এ, আর যাকে 10th আটকে দেওয়া হলো, তারপরে বলবে যে 10th টেস্টে ফেল করার পর তার কোনো ব্যবস্থাও নেই। 1 বছর পরে তার ব্যবস্থা। আবার 9 থেকে যারা উঠেছে তাদের সঙ্গে পড়তে পড়তে 1 বছর পরে সে 10th এক্সাম দিতে পারে। এই সরকার জাতিকে, ছেলে মেয়েদেরকে মুক্তি দিয়েছে, অভিশাপ থেকে মুক্তি দিয়েছে। কি মুক্তি? একদিকে বছর বাঁচাও, আর আরেকদিকে 10th 12-এ টেস্টে না আটকানো। আটকাতে হলে নিচে হায়ার লেভেলে নয়। তখন তার মধ্যে ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে, কারণ সে তখন ম্যাচুরিটি লেভেল চলে আসে। সে বোঝে যে আমার সঙ্গে যারা 10-এ চলে গেছে, 11-এ চলে গেছে, সে ইনফিনিটি কমপ্লেক্স চলে আসে তার মধ্যে। বাজার হাটে গেলে ওই টেস্টে ফেল করছে যারা, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, প্রত্যেকে শ্রেষ্ঠ, বাস তাকে রাস্তা দেখাতে হবে। আমরা শুধু 10th এবং 12-এ কাকে আটকাবো? যারা
60% नीचे অ্যাটেন্ডেন্স থাকে, মানে স্কুলে আসে তাদেরকে আটকানোর ব্যবস্থা করব, কিন্তু আটকে আবার রাখবো না, তাদেরকে স্পেশাল প্রসিডিং দিয়ে আবার পাঠানোর ব্যবস্থা করব। और 10th আর 12 কম্পার্টমেন্টের পাওয়ার পর সেটাও কি নিয়ম, কম্পার্টমেন্টের পেয়েছে তাহলে 2 সাবজেক্টে 3 সাবজেক্টের জন্য কম্পার্টমেন্টে দেওয়া কি দরকার, দিয়ে বলবে 1 বছর পরে আবার এক্সাম দিবে 2 সাবজেক্টের জন্য, মানে একটা বছর পরে। এই সরকার কি করছে, বছর বাঁচাও ঘোষণা করে একই বছরের মধ্যে 2 মাসের মধ্যে আবার এক্সাম নেবে তাদের কাছ থেকে, এক্সামে পাস হওয়ার পর আবার তাকে সেই ক্লাসে লেভেলে ভর্তি করে দেওয়া হবে, বিএতে দিয়ে ভর্তি হতে পারবে উইদিন 2 মাস। কোন বছর আপনাকে বাঁচিয়ে দিবে? এই সরকার এভাবে কাজ করছে। সুপার 30 মধ্যেও প্রথম 30 জন মেধা ছাত্রছাত্রী ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রথম 30 জনকে রাজ্য সরকার হায়ার এডুকেশনের জন্য নিজের সরকারের পয়সা খরচা করে কোচিং, ফুডিং, লজিং সমস্ত খরচা ত্রিপুরা সরকার বহন করবে ত্রিপুরা রাজ্যে। এখন আমাকে বলছিল যে এটা গরিব পরিবারে, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা স্কিম এমন আছে কোনো গরিব পরিবার সবার জন্য এডুকেশনের রাস্তা দ্বার খোলা আছে। প্রথম আগে আমি গিফট কার্ডের কথা বললাম, 1 লাখ টাকা করে একবার, আবার এই স্কিমে 30 জন ত্রিপুরার প্রথম যে মেধা মাধ্যমিক পাস করার পর তার কোচিং এর জন্য, থাকার জন্য, খাওয়ার জন্য সম্পূর্ণ পয়সা রাজ্য সরকার। সুপার 30। তারপর স্পোকেন ইংলিশ, একদিকে নরেন্দ্র মোদী মাতৃভাষাতে শিক্ষা, আর আরেকদিকে আমরা ইংলিশকেও ছাড়ি। স্পোকেন ইংলিশ যাতে ভালো করে ইংলিশ প্রনাউন্সিয়েশন করতে পারে, ইংলিশ বললেই হয় না, তার প্রপার প্রনাউন্সিয়েশন হওয়া উচিত, বলার আদত কায়দা অভ্যেস হওয়া উচিত। তার জন্য সরকার তার ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে, আর তার শুরুয়াত পশ্চিম জেলাতে প্রথম শুরু করেছে মডেল হিসেবে। ওখানে সাকসেস হওয়ার পর প্রত্যেক জেলাতে শুরু হয়ে যাবে। আগে স্পোকেন ইংলিশ শেখার জন্য আগরতলা থেকে মাকে নিয়ে বাবাকে নিয়ে ভাড়াটিয়া থাকতে হতো, যে কে স্পোকেন ইংলিশ কোর্স করবে, তার জন্য পয়সা দিতে হতো। এখন আর পয়সা দিতে হবে না, সরকার তার ব্যবস্থা করে দিয়েছে। একাডেমিক সেশন চেঞ্জ। এখন সেশন কি আমার সপ্তলক্ষ্মী কি সেশন আগে কি ছিল? হ্যাঁ, একজনও বলতে পারে না। আগে একাডেমিক সেশন কবে ছিল? হ্যাঁ, জানুয়ারি ডিসেম্বর না, এখন কি হয়েছে? মার্চ এপ্রিল। তাতে লাভ হয়েছে না লোকসান হয়েছে? সপ্তলক্ষ্মী একবার বলতে পারছে না। তাতে লাভ হয়েছে না লোকসান হয়েছে? তাতে লাভ হয়েছে। সারা ভারতবর্ষের যে সিবিএসইর যে সিলেবাস রয়েছে সে মার্চ এপ্রিলে হয়, না হলে আপনি ক্লাসে পাস করার পর
জানুয়ারিতে রেজাল্ট হয়েছে, বেরিয়ে গেছে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ বসে বসে তাস খেলবে, রাস্তায় ঘুরবে। এখন পাস করার সঙ্গে সঙ্গে অ্যাডমিশনের শুরু, মাঝখানে ফালতু সময় বরবাদ না। এক এক সেকেন্ডের মূল্য রয়েছে, আর সেই জায়গায় ছাত্রছাত্রী 2.5 থেকে 3 মাস বরবাদ, কেউ দেখা নেই। তারপর দেখছি ছেলেটা বাউন্ডারি রয়েছে, ঘুরতে আসে, তো ঘুরনের ব্যবস্থা সরকার করে দিচ্ছে, তা থেকে মুক্তি। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড আরেকটা আছে, একটা গিফট কার্ড বললাম, আরেকটা তার আগে বললাম, এবার আরেকটা এসেছে। তার মধ্যেও টোটাল 179 জন 10 এবং 12-এ প্রথম 5 জন যে মেরিটে 10টা 12 এসছে তারা তো পাবেই। তারপরে আবার সাবজেক্ট ওয়াইজ যারা প্রথম এসছে তাদেরকেও কি দেওয়া হয়, অ্যাপেলের ল্যাপটপ ট্যাবলেট দেওয়া হয়, প্রায় 1 লাখের উপরে, সবচেয়ে বেস্ট কোয়ালিটি, যাতে ছেলেমেয়েরা ইন্টারনেটকে ইউজ করতে পারে, ওয়েবসাইটকে ইউজ করতে পারে, তার কাছে তার ব্যবস্থা সরকার করেছে। ভোকেশনাল এডুকেশন, কেউ শুনেছে ত্রিপুরা রাজ্যে ভোকেশনাল এডুকেশন? আমি দেখেছি দিল্লিতে বড় বড় স্কুলগুলোর মধ্যে ভোকেশনাল কোর্স করা হয়। ত্রিপুরা রাজ্যে আমি দেখিনি সরকারি স্কুলে ভোকেশনাল কোর্স করা যায়। সরকার তার ব্যবস্থা এই রাজ্যে করেছে। প্রি প্রাইমারি স্কুল 67 প্রি প্রাইমারি স্কুল সরকার শুরু করেছে। उनसठ बेंगलुरु मीडियम स्कूल के 59 बेंगलुरु मीडियम स्कूल के 2 বছরের মধ্যে इंग्लिश मीडियमे পরিবর্তন করেছে। এখানেও একটা দুটো নয়, 59টি। ফ্রি বাইসাইকেল, আগে বিপিএল যারা ছিল মেয়ে ছাত্রী, যারা বিপিএল ক্লাস 9-এ ওঠার পর সরকার তাকে বাইসাইকেল দিল। এই সরকার আসার পর যে কোনো মেয়ে ক্লাস 9-এ উঠবে তো তার জন্য বাইসাইকেল দিয়েছে। এখানে বাইসাইকেল কে কে পেয়েছো? 7 লক্ষ্মীর মধ্যে সবাই পেয়েছে। কে কে পাইছে না? কে কে পায়নি? কেন? বাইসাইকেল তো সবাইকে দেওয়া হয়েছে। সরকারি স্কুলে, তোমরা কি প্রাইভেট স্কুলে পড়ো? হ্যাঁ, প্রাইভেট স্কুলে তো দেওয়া হয়নি। সরকারি স্কুলে যারাই ক্লাস 9-এ উঠবে, আগে শুধু বিপিএল এর জন্য ছিল, এখন সরকারি স্কুলে সমস্ত ক্লাসে আমার ছাত্রীরা যখন 9-এ উঠবে তো বাইসাইকেল গিফট পাবে। স্টেট ওয়াইজ এমআইএস সিস্টেম, ডিজিলকার কেমন? মার্কশিট, অ্যাডমিট কার্ড, এগুলো নিয়ে ঘুরতে হয়। আবার হারিয়ে গেলে বিপদ, আবার বোর্ডের থেকে অ্যাপ্লিকেশন করো, মা বাবার পাঠাও, ক্যারি করো, এমএলএ সাহেবের কাছে আসো,
ডিএম এর কাছে যাওয়া কত যন্ত্র, ডিজি লকার আমরা শুরু করে দিয়েছি। তো যে কোনো জায়গাতে নিয়ে মার্কশিট নিয়ে যাওয়ার দরকার নেই, ডিজি লকারে আপনার সেই ব্যবস্থা রয়েছে। আপনি ব্যাঙ্গালোর গেলেও ডিজি লকার থেকে বের করে ওখানে দেখতে পাবেন। 22টি কলেজকে অনলাইনে অ্যাডমিশন, আগে ছিল ত্রিপুরাতে অনলাইনে অ্যাডমিশন, কারণ মুখ দেখে মুখের কাজ করবে, সে আমার দলের কিনা, কতদিন লাইনে হেঁটেছে, তাহলে তাদের যে স্টুডেন্ট ইউনিয়ন আছে তার মধ্যে দিয়ে তাদেরকে আগে ভর্তি, যারা বিরোধী পার্টি, যারা তাদের সঙ্গে মেলামেশা কম করে, তাদেরকে এখানে হবে। একদিকে বলছে রাইট টু এডুকেশন, আর আরেকদিকে আপনি এই সরকার সেটা করেনি। এই সরকার তার জন্য 22টা জেনারেল যে ডিগ্রি কলেজ আছে সবগুলোকে অনলাইন করে দিয়েছে। মেরিট অনুসারে তার এডমিশন নিজ কলেজের মধ্যে হয়ে যাবে, কারোর কাছে যেতে হবে, যে স্কুলে ধাক্কা খেতে, কলেজে ধাক্কা খেতে হবে না, নেতাকে ধরতে হবে না, নেত্রীকে ধরতে হবে না, ডিএম এর কাছে যেতে হবে না, স্কুল ইন্সপেক্টরের কাছে যেতে হবে না, অনলাইনে ব্যবস্থা সরকার করেছে। মিশন 30-30 হাফেলিতে যখন আমি দেখেছি যে তার মার্কস কম এসেছে, ফাইনাল পরীক্ষার 30 দিন আগে, মানে ফাইনাল পরীক্ষার 1 মাস আগে টিচারদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে এবং সফল হয়েছে। আমরা জানি যে হাফেলিতে সে মার্কস কম পেয়েছে, তো অ্যানুয়ালি গিয়ে এক্সামে ফেল করবে। তার জন্য সরকার নিজে দায়িত্ব নিয়ে নিয়েছে মা বাবার মতো, যে আমার ছেলে মেয়েকে ফাইনালে পাস করাতে হবে। তার জন্য 30-30 মানে 30 দিনের মধ্যে, ফাইনাল পরীক্ষার 30 দিনের আগে যে শুরু করবে, 30 দিনের মধ্যে তাকে সেইভাবে তৈরি করে দেবে, আর ফাইনাল পরীক্ষায় আপনি আপ সে পাস করে দেবে। ব্যবস্থা করেছে। আগে টিচার একদমই বলবে, মা বাবাকে যদি রাস্তাঘাটে দেখা, আপনার ছেলে তো হাফেলিতে খুব মানে সেবার তো ফেল করবে, আপনার একটা ভালো ছেলে একটা শিক্ষক রাখেন বাড়ির মধ্যে, দেখা যাবে যে বাবার শিক্ষক রাখার মতো পয়সা নেই, মাস্টারবাবুকে বলে দিয়েছে, বললে তো কাজটা হয়ে যাবে। এই সরকার বলে না, এই সরকার কাজ করে দেখায়। হাফেলিতে যখন নজরে চলে এসছে তার মার্কস খারাপ, তার জন্য এনুয়াল পরীক্ষার 1 মাস আগে তাকে সম্পূর্ণ কোচিং দিয়ে ফাইনাল পরীক্ষা পাস করার ব্যবস্থা 100% করার সিদ্ধান্ত নিয়েছে। এসিআর সিস্টেম রেসপন্সিবিলিটি ফিক্স করা, সব জায়গাতে এসিআর আছে, ডিএম এর এসিআর আছে, এসডিএম এর এসিআর হয়, যারা বিভিন্ন অফিসে রয়েছে তাদের এসিআর তৈরি হয়, কিন্তু শিক্ষাতে এসিআর সিস্টেম নেই, রেসপন্সিবিলিটি ফিক্স নেই, কারোর দায়িত্ব নেই। হেডমাস্টার বানিয়ে রেখেছে, হেডমাস্টার নিয়ন্ত্রণ করতে পারবে না টিচারকে, ক্যাডার গিয়ে নিয়ন্ত্রণ করবে, যার দরকার নেই সেই নিয়ন্ত্রণ করবে, যাকে বসানো হয়েছে হেডমাস্টারকে তাকে নিয়ন্ত্রণ করার জন্য তার কাছে কোনো ব্যবস্থা নেই। আমরা এসিআর সিস্টেম নিয়ে এসেছি, এখন ক্লার্ক হোক আর টিচার হোক, হেডমাস্টার মশাই সেখানে নাম্বারিং করবেন, তো আপনি আমার সিস্টেম চলে এসেছে নিশ্চিত। যদি এসিআর খারাপ হয় তার জন্য সমস্ত ব্যবস্থা রয়েছে, দায়িত্বশীল ব্যবস্থা, সেই দিশাতে রাজ্য সরকার কাজ করছে।
লকডাউনের সময় রেকর্ডিং ভিডিওর মাধ্যমে শিক্ষাদান, কল সেন্টারের ব্যবস্থা, একটু খেলো একটু পড়ো SMS এর মাধ্যমে তার ব্যবস্থা, নাইবারহুড ক্লাসেস। লাস্টে যখন দেখেছি সবার বাড়িতে টিভি নেই, ইন্টারনেট কানেকশন নেই, 30% তার সুবিধা পাচ্ছে না, তো আবার এই নাইবারহুড ব্যবস্থা করা হয়েছে। মানে যে শিক্ষক শিক্ষিকা যেখানে আছেন তার আশপাশে যে বাচ্চাগুলো আছে তাদেরকে চিহ্নিত করে আলাদা আলাদা গ্রুপে রেখে তাদেরকে শিক্ষা দান করা রেসপন্সিবিলিটির সঙ্গে সরকার তার মনিটরিং করবে। ওই জায়গা পর্যন্ত সরকার চলে গেছে যে গাছের তলা হলেও করোনা রয়েছে, কিন্তু আমার স্টুডেন্টকে আমি ছাড়বো না, তাকে পড়াতে হবে, তাকে তৈরি করতে হবে, গাছ তলা গুছিয়ে দেবো। টিচার সেই জায়গাটাকে কঠিন দেবে ও সংখ্যা কম দেবে, তার ব্যবস্থা। বন্ধুরা, এবার যদি আমি রেজাল্টে আলটিমেটলি সবগুলো করার পর আমি কি চাই, রেজাল্ট কি, তার রেজাল্ট 2018-তে মাধ্যমিকে পাশ করেছিল 59.59%, 12-এ 78.62%, 2019-এ বেড়ে দাঁড়িয়েছে 64.60, और 2019-এ 12-এ 80.51, 2020-তে 69.49 আবার বেড়েছে, আর 2020-তে 12-এর রেজাল্ট 80.80। প্রত্যেক বছর বেড়েছে, প্রত্যেকটা বছর বেড়েছে। ট্রান্সপারেন্ট শিক্ষানীতি, ট্রান্সপারেন্ট এক্সামস, এসিআর সিস্টেম, জবাবদেহ শিক্ষা और शिक्षा अधिकार, इस सरकार প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। আর তার পরিণাম আজকে একদিনে চলে আসবে তেমন নয়, আগামী 5 বছরে দেখবেন ত্রিপুরার মধ্যে কিভাবে এই কোয়ালিটি এডুকেশনের রেজাল্ট আসবে। আগামী 5 বছরে প্রত্যেক মা বাবা পুরা জীবন রোজগার হোক, চাকরি হোক, যাই করি, সমস্ত পুঁজি লাগিয়ে দিয়ে আমার ছেলে মেয়েকে মানুষ করা। আজকে আপনাকে পুঁজি লাগানোর দরকার নেই, সরকার পুঁজি লাগিয়ে দিয়েছে। আপনি শুধু ছেলে মেয়ের প্রতি ধ্যান রাখুন, সরকার ওই জায়গা থেকে কাজ করছেন। আপনি শুধু আপনার ছেলে মেয়ের প্রতি ধ্যান রাখুন, আপনিও ভালো থাকেন, আপনার ফ্যামিলিকেও ভালো রাখেন, আপনার ছেলে মেয়ে যাতে ভালো থাকে সেই দিকে নজর রাখুন। আপনার ছেলে মেয়েকে সুশিক্ষা দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে, মোদী সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। তাই বন্ধুরা, আজকের যে বিষয় মেরিট স্টুডেন্টদেরকে পুরস্কৃত করা, কিন্তু সঙ্গে সঙ্গে আমার সপ্তলক্ষ্মীকে বলবো, আমি যে আজকে বললাম যে যে যোজনাগুলো, তোমরা এগুলো কি জানতে? তোমাদের স্কুলের মধ্যে 30-30 কোনো কোর্স হয়েছে কি? এসেছিল কি ফাইনাল পরীক্ষার আগে? ऐसे नहीं हो सकता। প্রত্যেক স্কুলের মধ্যে যারা কম মার্কস পেয়েছে তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়েছে ছুটির সময়, কারণ ছুটির পরে যে ফাইনাল এক্সাম হয়, ছুটির সময় টিচারদেরকে পাঠিয়ে যাদের মার্কস খারাপ হচ্ছে বাড়ি থেকে এনে তাদের ক্লাস করানো হয়েছে, যাদের মার্কস ভালো তাদেরকে ডাকা হয়নি। কিন্তু সবগুলোর হিসাব রাখতে হবে। এতগুলো পরিবর্তন হয়েছে, আমরা স্টুডেন্ট
আমরা এগুলো জানবো না। তাই বন্ধুরা, আমি আশা করি এই সরকার শিক্ষায় যেই দিশাতে কাজ করছে সেটা ত্রিপুরা শিক্ষার আমূল পরিবর্তন আনবে। গুণগত শিক্ষার মান কাকে বলে সেটা ত্রিপুরার মাটিতে তৈরি হবে আগামী দিনে। আমি বলেছিলাম যে 3 বছরের মধ্যে মডেল স্টেট ত্রিপুরাকে তৈরি হবে। 28 মাস হয়েছে। 3 বছরের মধ্যেই ত্রিপুরাকে মডেল স্টেটের রূপরেখা মুখ তুলে ধরবো আপনাদের সামনে, যে 3 বছর হবে। গতকালকে অনেক অংশে আমি 15 আগস্টের আমার যে স্পিচ ছিল তার মধ্যে সব কিছু আমি বলেছি। 3 বছর যখন হবে তখন আমি তুলে ধরবো কোথায় কোথায় মডেল হয়েছে। আমি আজকে আপনাদের সামনে এডুকেশন তুলে ধরলাম। এডুকেশনের মডেল স্টেট ত্রিপুরা হয়ে যাচ্ছে। এই পরিবর্তনগুলি মডেল স্টেটের ধারা। পুরনো প্রথায় চলা এই সরকারের কাজ নয়। মোদির নতুন পথে চলা এই সরকারের কাজ, প্রতিটা দপ্তরে, প্রতিটা সিস্টেমে। আমি আশা করি আমার ত্রিপুরাবাসী তাতে লাভান্বিত হবে। আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম, শিক্ষা জাতির মেরুদণ্ড, তো সেটাই ত্রিপুরাতে প্রতিষ্ঠিত হবে। আর আজকে 7 লক্ষ্মী পেয়েছি, আগামীবার যেন 14 লক্ষ্মী পেতে পারে এখানে, সেই দিশাতে দক্ষিণের বাসী নিজের ছেলে মেয়েকে তৈরি করবে। এই কার্যক্রমে যারা আয়োজন করেছেন, যারা এসছেন, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা।